নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের ঝামেলাপূর্ণ কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাবে, আর যে কাজগুলোর জন্য আমাদের বাজারে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করতে হতো, সেই কাজগুলোর জন্য আর আপনাদের টাকা কোনো রকম খরচ হবে না। আর দেখা যাবে কাজগুলো যেমন তাড়াতাড়ি হয়ে গেছে, আর সেই সঙ্গে আমাদের সময়ও অনেকটা বেঁচে গেছে। তাই বন্ধুরা, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, বাজার থেকে যখন আমাদের এই রকম কাঁকড়া আনে কিনে, তখন আমরা তো এই কাঁকড়াগুলোকে যেমন তেমনভাবে তো খেয়ে নিতে পারি না। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়, কারণ এই কাঁকড়াগুলোর গায়ে প্রচুর নোংরা লেগে থাকে। কাদামাটির সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম জীবাণু কিন্তু এই কাঁকড়ার গায়ে লেগে থাকে। তাই বন্ধুরা, এই কাঁকড়া থেকে জীবাণুগুলোকে আমরা কিভাবে দূর করব। আমি কিন্তু এখানে কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার জলে বারবার ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঁকড়ার গাটা আমার দেখে যেন মনে হচ্ছে অনেক পরিষ্কার হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, এই কাঁকড়ার গায়ে কিন্তু প্রচুর নোংরা রয়েছে। এই কাঁকড়াগুলো এখন আমি গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি হাত দিতে পারছি না, জলটা আমার গরম রয়েছে। এবার এই কাঁকড়াগুলোকে আমি কি করব না, এইরকম একটা ব্রাশ নিয়েছি, আর এই ব্রাশের সাহায্যে কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি। বন্ধুরা, যে অংশটা আমরা নেব সেই অংশটাকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে কাঁকড়ার গায়ে নোংরা লেগে না থাকে। বন্ধুরা, কাঁকড়া যেহেতু কাদামাটিতে চলাফেরা করে, তাই কাঁকড়ার গায়ে কিন্তু কাদামাটি লেগে থাকার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম জীবাণুও কিন্তু লেগে থাকে। তাই বন্ধুরা, বারবার কাঁকড়াটাকে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরেও আমি এইভাবে কাঁকড়াটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এই কাঁকড়াগুলো বাচ্চা বড় আমরা সবাই খেতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু এই কাঁকড়াগুলোকে যদি আমরা গরম জলে পরিষ্কার করে না খাই, তাহলে কিন্তু অনেকেরই সমস্যা দেখা দিতে পারে। আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম শুকনো লঙ্কা তো আমাদের বাজার থেকে বেশি করে কিনে আনলে আমরা তো কোনো একটা কন্টেনারের মধ্যে করে রেখে দিই, কিন্তু এই শুকনো লঙ্কাগুলো দেখা যায় বর্ষাকালে একদম স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে। কিন্তু যদি আমরা এইরকম একটা তাওয়া গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে আর শুকনো লঙ্কাগুলো একটু নেড়েচেড়ে নিই, তাহলে দেখা যাবে আমাদের শুকনো লঙ্কাগুলো একদম ভালো হয়ে গেছে, আর কোনো রকম স্যাঁতস্যাঁতে ভাব থাকছে না। দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলো আমার কত সুন্দর হয়ে গেছে। তাওয়ার মধ্যে দেওয়ার পর গ্যাস ওভেনের আঁচটা একদম লোতে রেখে এই কাজটা করতে হবে। দেখুন আমার লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই শুকনো লঙ্কাগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে শুকনো লঙ্কাগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার অনেক সময় কি হয় না, বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করলে দেখতে কিন্তু অতটা ভালো লাগে না। তাই আমরা কি করি, হয়তো আত্মীয় স্বজন বেশি ঝাল খেতে পছন্দ করেন না, তখন আমরা এই শুকনো লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দানাগুলোকে বের করে নিতে পারি। দেখুন আমি দানাগুলো বের করে নিচ্ছি, কারণ শুকনো লঙ্কার যে এই দানা রয়েছে, এই দানার মধ্যেই কিন্তু ঝাল রয়েছে। বন্ধুরা, এবার এই শুকনো লঙ্কাগুলো যদি আমরা বেটে নিয়ে তরকারি দিই, তাহলে দেখা যাবে তরকারির কালার খুব সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটা লঙ্কা চিড়ে আমি ভালো করে দানাগুলো বের করে নিচ্ছি। আপনারা যদি কম ঝাল খেতে পছন্দ করেন, তাহলে আপনারা এইভাবে কিন্তু শুকনো লঙ্কা থেকে দানাগুলো বের করে নিয়ে বেটে কিন্তু তরকারি ব্যবহার করতে পারেন। দেখুন আমার প্রত্যেকটা লঙ্কা আমি ওইভাবে দানাগুলো বের করে নিচ্ছি, যাতে বেশি ঝাল না থাকে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় কি, এরকম লিকুইড সিঁদুরের যে কৌটো রয়েছে, দেখা যায় সিঁদুরটা বসে গেছে, কিন্তু এই সিঁদুরটাকে আমরা খুব সহজেই ভালো করে গলিয়ে নিতে পারি। কিভাবে, সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিঁদুরের এই কৌটোটা ফেলে না দিয়ে আমরা যদি কয়েক ফোঁটা গোলাপ জল নিয়ে এই সিঁদুরের কৌটোর মধ্যে দিয়ে দিই, তাহলে দেখা যাবে আমাদের সিঁদুরটা আগের মতো লিকুইড হয়ে গেছে। এখনই আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এবার এখানে নিয়ে নিচ্ছি একটু গোলাপ জল। বন্ধুরা, এই গোলাপ জল আমি কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি। এবার এই গোলাপ জলটা দেওয়ার ফলে কি হবে না, দেখা যাবে সিঁদুরটা আমার যে বসে গিয়েছিল, সেই সিঁদুরটা কিন্তু একদম লিকুইড হয়ে যাবে। দেখুন আমি হাতে এবার ভালো করে নেড়ে নিচ্ছি গোলাপ জলটা দেওয়ার পর। এবার আমি আপনাদের হাতের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে।
বন্ধুরা এইটা কিন্তু আমরা ফেলে না দিয়ে যদি এইভাবে একটু গোলাপ জল দিয়ে ইউজ করি তাহলে দেখা যাবে বেশ কিছুদিন চলে যাচ্ছে। দেখুন আমি এখানে হাতের মধ্যে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা বেশ কিছুদিন এই লিকুইড সিঁদুরটা ইউজ করতে পারেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এইরকম আয়রন যখন আমরা গেঞ্জির উপর ইউজ করি তখন যদি কোনো রকম কোনো কিছু না দিয়ে এইভাবে যদি ঘষতে থাকি তাহলে দেখা যায় গেঞ্জির উপরের যে লেখাগুলো রয়েছে সেগুলো গলে গিয়ে আয়রনের উপর একটা দাগ হয়ে গেছে। কিন্তু না বন্ধুরা, যদি আপনারা এইভাবে একটা পেপার দিয়ে তার উপরে যদি আয়রনটা করে নেন তাহলে দেখা যাবে গেঞ্জিটাও আয়রন হয়ে গেছে, আর গেঞ্জির উপরে যে কোনো রকম ফুল লেখা কিংবা যে কোনো লোগো যদি থাকে সেগুলো আর উঠে যাচ্ছে না, আর আমাদের গেঞ্জিটাও আয়রন হয়ে যাবে আর কোনো রকমভাবে লেখাগুলোও উঠবে না। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর লেখাগুলোর উপরেও কোনো রকমভাবে দাগ পড়ছে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। অনেক সময় কি হয় না, পেঁয়াজটা কাটার সঙ্গে সঙ্গে পেঁয়াজের যে রসটা রয়েছে সেটা আমাদের চোখে এসে পড়ে, আর যে কারণে চোখটা আমাদের জ্বালা ভাব হয়। কিন্তু বন্ধুরা যদি আমরা এইভাবে পেঁয়াজের মুখের অংশ আর পিছন দিকের অংশটা কেটে জলের মধ্যে দিয়ে দিই তাহলে দেখা যাবে পেঁয়াজের মধ্যে যে আঠাগুলো রয়েছে সেগুলো জলের মধ্যে গুলে গেছে, আর কোনো রকমভাবে পেঁয়াজটা কাটার সময় আমাদের চোখের মধ্যে রস ঠিকরে পড়ছে না, আর চোখের মধ্যে জ্বালা ভাবও হচ্ছে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এখানে আমি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, লঙ্কা, রসুন নিয়েছি। আর অনেক সময় হয় কি, আমরা যখন বাইরে যাই আমরা তো আর মিক্সচার মেশিন কিংবা শিলপাটাটা সঙ্গে করে নিয়ে যেতে পারি না, তখন এইরকম একটা কৌটোর মধ্যে দিয়ে আমরা অনেক অনেক মশলা তৈরি করে নিতে পারি। কিভাবে সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই কৌটোটার মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে তুলে নিচ্ছি, পেঁয়াজ, লঙ্কা এবং রসুন। এবার এগুলোকে আমি ভালো করে মশলা করে নেব। কিভাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোনো রকম মিক্সচার মেশিন কিংবা শিলপাটা ছাড়াই খুব সহজেই আমার মশলা হয়ে যাবে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি রুটি বেলনের বেলনটা নিয়ে নিয়েছি, আর এই বেলনটা দিয়ে কৌটোর মধ্যে বারবার বাড়ি মারতেই দেখা যাচ্ছে যে মশলাটা আমার একদম রেডি হয়ে যাচ্ছে। দেখুন কীরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি এটাকে চামচে করে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা যদি আরেকটু মিহি পেস্ট বানাতে চান তাহলেও হবে, একটু বেশিক্ষণ করলেই কিন্তু মিহি মশলা হয়ে যাবে। আমার এই রকম প্রয়োজন ছিল তাই আমি এই রকম বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কোনো রকম মিক্সচার মেশিন এবং শিলপাটা ছাড়াই খুব সহজেই এইভাবে আপনারা মশলাটা বেটে নিতে পারেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এরকম চশমা তো আমাদের বাচ্চা বড় পরিবারের অনেকেই ইউজ করে থাকেন। অনেক সময় হয় কি এই চশমার কাঁচটা একদম ঘোলা হয়ে যায়, আর সেক্ষেত্রে যদি আমরা এইভাবে একটু লেবু নিয়ে চশমার কাঁচের মধ্যে ভালো করে ঘষে দিই তাহলে দেখা যাবে চশমার কাঁচটা একদম পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি আধখানা লেবু নিয়ে চশমার মধ্যে ভালো করে ঘষে দিচ্ছি যাতে লেবুর রসটার সাহায্যে চশমার যে ঘোলাটে ভাব রয়েছে সেটা কেটে যায়। বারবার আমি আঙুলের সাহায্যে ঘষে নেওয়ার পর আমি এবার একটা নরম টাওয়েল দিয়ে ভাজছি চশমার কাঁচটা, মুছে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছোট্ট কাজটার জন্য আমাদের বাজারে গিয়ে অনেকগুলো টাকা খরচ করে কোনো রকমভাবে চশমার কাঁচ ক্লিনার কিনে আনার প্রয়োজন হবে না। দেখুন বন্ধুরা আমার চশমার কাঁচটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে।